আসসালামু আলাইকুম। আজকে মূলত ফারাক্কা দিবস উপলক্ষে দু একটি কথা বলবো। 16ই মে 1976 সালে আজকের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে প্রায় লাখো জনতার উপরে বেশি জনতা নিয়ে তিনি ফারাক্কার উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে তিনি লং মার্চ করেন। অর্থাৎ এর পিছনে একটি বিশাল বড় ইতিহাস। বিশেষ করে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মধ্য দিয়ে অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। প্রায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, যেগুলোর পানি বন্টন এবং ন্যায্য হিস্সা নিয়ে প্রায়ই একটি সমস্যা হয়ে থাকে, যেটি মূলত ভারত, বিশেষ করে বেশিরভাগ নদীগুলো মূলত ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করেছে। যেহেতু মূলত ভারত উজানের দেশ, উঁচু অঞ্চল হওয়ায় বাংলাদেশ মূলত ভাটির দিকে ঢালু হওয়ায় ভাটির দেশ, মূলত ভারত থেকেই মূলত বেশিরভাগ নদীগুলো, বিশেষ করে বড় বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এই নদীগুলো মূলত ভারত থেকেই উৎপত্তি হয়ে তিস্তা নদী সহ বাংলাদেশে দিয়ে প্রবেশ করেছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী মূলত উঁচু অঞ্চল থেকে পানি নিচুর দিকে প্রবাহমান থাকবে, এটি স্বাভাবিক, এবং এই প্রক্রিয়াকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না এবং এটি বাধা দেওয়ার নিয়ম নেই। এটি মূলত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত গোটা পৃথিবীতে। সেই হিসেবে মূলত ভারত 1952 সালের দিকে মূলত গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ দেওয়ার চিন্তা করে এবং তারই ধারাবাহিকতায় দেখা যায় প্রায় 1970 সালের দিকে মূলত ভারত এই ফারাক্কা বাঁধ এক প্রকার চালু করে দেয় এবং 1974 সালে মূলত আনুষ্ঠানিকভাবেই 2 সপ্তাহের জন্য বা মূলত 50 দিনের জন্য চালু করবে এই কথা বলে মূলত চালু করে দেয়, যা আজও এটি বন্ধ করে নাই, চলতেছে। অর্থাৎ ভারত প্রায় $1 ট্রিলিয়ন ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকারের সহায়তায় এই ফারাক্কা বাঁধটি নির্মাণ করে। এই ফারাক্কা ব্যারেজটি মূলত গঙ্গা নদীতে তৈরি করে, যেটি মূলত বাংলাদেশের পদ্মা নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি হয় এবং বাংলাদেশের পদ্মা নদীর অঞ্চল প্রায় এক প্রকার মরুভূমিতে রূপ পায়, যেটি আমি চিত্রে আগে দেখিয়েছি যে মরুভূমির মতো প্রায় বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কিছু অংশ মরুভূমির মতো হয়ে গেছে, যেখানে কৃষিকাজ সহ অন্যান্য কাজকর্মের বাধা সৃষ্টি হয়। এমনকি বন্যায় প্রায় দেখা যায় বর্ষা মৌসুমে বাংলাদেশের বড় একটি অংশ ডুবে যায়। এখন এই ফারাক্কা বাঁধ শুধু বাংলাদেশের ওই অঞ্চলে ক্ষতি করেছে সেটি তা নয়, একই অবস্থা বাংলাদেশের তিস্তা নদীতে, তিস্তা ব্যারেজ যেটি বিশেষ করে লালমনিরহাটের ওখানে, সেটিও একই অবস্থা। তিস্তা ব্যারেজ আর ফারাক্কা বাঁধ এই দুটি মূলত শুষ্ক মৌসুমে বন্ধ করে দেওয়া হয় এবং বর্ষা মৌসুমে খুলে দেওয়া হয়, যার ফলে বাংলাদেশের খরা এবং বন্যা এই দুটির সাথেই মূলত ভারতের এই অভিন্ন নদীগুলো সমস্যা সৃষ্টি করে, যেটি নিয়ে বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের সমস্যা। এখন মূলত যে বিষয়টি সেটি হলো এই বাঁধ এবং বাঁধ খুলে দেওয়া, এই দুটি মূলত বড় সমস্যা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে, যেটি মূলত এমনকি এই ফারাক্কা বাঁধটি 1978 সালে বিশেষ করে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘে পর্যন্ত নিয়ে গিয়েছিল, সেখানে আলোচনা হয়েছে এবং একটি চুক্তি হয়েছিল। এরপরেও পরবর্তীতে প্রায় 1982 সালে, 85, 96 সালে চুক্তি হয়েছে। গঙ্গা চুক্তির মাধ্যমে ভারত মূলত বাংলাদেশ ওই 35,000 কিউসেক পানি পাওয়ার কথা, কিন্তু সেটি মূলত ভারত এবং বাংলাদেশ ওই একটি সমস্যায় জর্জরিত। কারণ বাংলাদেশকে কোনো অবস্থাতেই ভারত শুষ্ক মৌসুমে 35,000 কিউসেক পানি দিতে মোটেই রাজি না, কখনোই দেয় না। চুক্তি হলে ওইটি খাতা কলমই রয়ে গেছে, বাস্তবে কোনো প্রতিফলন নেই, যেটি দীর্ঘদিনের সমস্যা। এখন একই অবস্থা তিস্তা ব্যারেজের ক্ষেত্রেও 2011 সালে চুক্তি হওয়ার কথা ছিল, মূলত বাংলাদেশ এবং ভারত ওই প্রায় 35 এবং 29% করে পানি পাবে, কিন্তু দেখা গেল মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটি বাধা সৃষ্টি করেছে, যার ফলে সরকার, বিজেপি সরকার এটি চুক্তিটি করতে সক্ষম হয়নি। এখন এই পানি সমস্যাটি বাংলাদেশের মূলত এটি নতুন কোনো সমস্যা নয়, দীর্ঘদিনের পুরনো সমস্যা। প্রায় পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকালেও দেখা যাচ্ছে মূলত পানি সমস্যাটি এবং পানির এই বন্টনটি, বিশেষ করে অভিন্ন নদীর ক্ষেত্রে অন্য দেশের সাথে এটি নিয়ে প্রায় দ্বন্দ্ব রয়েছে। এমনকি দেখা যাচ্ছে মিশর এবং বিশেষ করে তার প্রতিবেশী রাষ্ট্র, সেখানেও একটি সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে এমনকি চীনের সাথেও ভারতের রিসেন্টলি এই সমস্যাটি রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে পানি সমস্যাটি এটি নতুন কোনো সমস্যা নয়। এমনকি ভারতের ভিতরে এক রাজ্যে অন্য রাজ্যের পানি প্রবাহ নিয়ে বন্ধ রয়েছে, পাকিস্তানের সাথেও সিন্ধু নদী নিয়ে পানির সমস্যা রয়েছে ভারতে। অর্থাৎ পানির এই সমস্যাটি, নদীর ভাগ নিয়ে মারাত্মক সমস্যা, এটি নতুন কোনো সমস্যা নয়। এই সকল সমস্যাটির মূলত সমাধানের দিকেই মূলত মানুষকে অগ্রসর হতে হবে। কারণ চীনও দেখা যাচ্ছে সিকিম থেকে যে নদীটি মূলত, তিস্তা নদীটি মূলত সিকিম থেকেই মূলত এদিকে এসেছে। আবার চীনের সিকিমের পাশেই মূলত
বিশেষ করে চীন একটি বড় ধরনের বিদ্যুৎ প্রকল্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এবং নদীতে সে বাদ দিয়েছে। বিশেষ করে ইয়ারলং সাঙ্গো নদীটি, এখানে মূলত এটি বাংলাদেশের যে ব্রহ্মপুত্র নদীটি রয়েছে, যমুনা নদীটি, এটির উৎপত্তিস্থল ওখান থেকে চীনের। আর তিস্তা নদীটি মূলত সিকিম থেকে এসেছে, গঙ্গাটিও নদী থেকে এসেছে। যাই হোক, ভারতও একই অবস্থা, মূলত এই তিস্তা নদীতে সে বিশেষ করে সিকিমে ওখানে বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে নদীতে বাদ দিয়ে। আবার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তার অঞ্চলে সে নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ প্রকল্প এবং মূলত পানি নদীর খাল দিয়ে একটি অন্যদিকে, বিশেষ করে অন্য রাজ্যের ভিতরের দিকে মূলত নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে মূলত কৃষিকাজ আছে। ওখানে কৃষি প্রকল্পে সেচের ব্যবস্থার জন্য পানি সংরক্ষণ করার অংশ হিসেবে সে নদী ওখানে একটি খাল খনন করে পানিকে আটকে রাখছে, যার ফলে পানির গতি প্রবাহ মূলত সিকিম থেকে শুরু করে 3-4টি প্রায় বাঁধ হয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে, যার ফলে বাংলাদেশের তিস্তা ব্যারেজ এবং ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে এইখানে মূলত বাধা সৃষ্টি হয়েছে। কারণ শুষ্ক মৌসুমে পানি মূলত বিভিন্ন ভাগে বা ভারতের বিভিন্ন প্রদেশে ভাগ হয়ে চলে যাচ্ছে এবং সেদিকে ভারত নিয়ে নিচ্ছে, যার ফলে বাংলাদেশে পানি দেওয়ার ব্যবস্থা থাকে না, কারণ বেশিরভাগ পানি তার ওখানেই প্রয়োজন। যদিও আইনে রয়েছে পানি সমান সমান ভাগ সবাইকে দিতে হবে, যেহেতু পানি সবারই প্রয়োজন, এককভাবে একজন পানি নেওয়ার সুযোগ। যাই হোক, এই পরিস্থিতিতে যে সমস্যাটি তৈরি হয়ে দাঁড়িয়েছে, পানি সমস্যাটি এটি মারাত্মক সমস্যা। এটি মূলত দেখা যাচ্ছে এই বাঁধ এবং বিদ্যুৎ প্রকল্প, এটির জন্য প্রায় পৃথিবীর সকল দেশই মারামারি চলতেছে। যেখানে ইথিওপিয়াও একই অবস্থা, ইজিপ্টের সাথে বেশ দ্বন্দ্ব তৈরি হয়েছে এই মূলত পানি বিদ্যুৎ প্রকল্প নিয়ে, যার ফলে বিদ্যুৎ প্রকল্প আর এই মূলত নদীর প্রবাহ নষ্ট করে সেচ প্রকল্প দিকে খাল খনন করে নিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা এটি দীর্ঘদিনের এবং বিভিন্ন দেশের সাথে সমস্যা চলতেছে। এই পরিস্থিতিতে শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর সকল দেশকে মূলত নদীগুলো সংস্কার করতে হবে। এটি মূলত মৌলিক সংস্কারের দিকে মনোযোগ দিতে হবে, সমাধানের দিকে অগ্রসর হতে হবে। দ্বন্দ্ব করে কোনো সমাধান হবে না। বিশেষ করে সমাধান বলতে বর্তমান যে সমস্যাটি রয়েছে সমগ্র পৃথিবীতেই মূলত কৃষিকাজ এবং বিদ্যুৎ ইন্ডাস্ট্রি, কলকারখানা ব্যাপক বিপ্লবের ফলে এবং উচ্চ ভবনের ফলে, হাইরাইজ বিল্ডিং, এসবের ক্ষেত্রে বিদ্যুৎ এবং বিদ্যুৎ চাহিদা অত্যন্ত দরকারি। বিদ্যুৎবিহীন এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার, দুরূহ। যার ফলে মানুষকে বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে। বিকল্প বিদ্যুৎ, বিশেষ করে সোলার প্লান্ট সহ কীভাবে এগুলো করা যায় তার দিকে অগ্রসর হতে হবে। পাশাপাশি নদীগুলো যেগুলো রয়েছে এগুলোর বিশেষ নদী শাসন করা, যাকে বলা হয় নদীর গভীরতা খনন করা এবং নদীগুলোর পাশ দিয়ে মূলত বাঁধ দিয়ে, বিশেষ করে প্লাস্টার দিয়ে নদীগুলোকে, বিশেষ করে বাঁধ যাতে ভেঙে না যায়। পদ্মা নদী যেমন ভেঙে, ব্রহ্মপুত্র ভেঙে প্রায় পদ্মার পার বহু জমাজ বিনষ্ট খালে পরিণত হয়েছে। এর একটি সুযোগ আছে একমাত্র, এটি মেরামত করা এবং এখানে মূলত বাঁধ দিয়ে মূলত নদীর মেরামতের মাধ্যমে মূলত সমস্যাটি সমাধান করতে হবে। বিশেষ করে বাংলাদেশকেও নদীর পারে মূলত বাঁধ দিতে হবে। বাংলাদেশের অংশে বাঁধ দিয়ে মূলত মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই সমস্যাটির সমাধানের দিকে অগ্রসর হওয়ার চিন্তা করতে হবে। বিশেষ করে স্বাভাবিক নদীর পানি প্রবাহ ভারত থেকে এই শুষ্ক মৌসুমেও আসবে, এটুকু আশা করা কঠিন ব্যাপার। কারণ হলো, বাস্তবতা হলো যে জিনিসটি মূলত পশ্চিমবঙ্গ সরকার তার শাসন ক্ষমতা টিকে রাখার জন্য, জনগণকে বিশেষ করে কৃষকদের খুশি রাখার জন্য নদীর পানি সে খাল খনন করে নিয়ে চলে যাচ্ছে, যেটি বাংলাদেশকে দিবেন। এটি হলো বাস্তবতা। এটি কোনো অবস্থাতেই সহজে রাজি করে আনা কঠিন কাজ হবে, যেহেতু ওখানে ভারত জলবিদ্যুৎ কেন্দ্র করেছে এবং অনেক, বিশেষ করে বিশাল তার কৃষি জমি রয়েছে এখানে এবং কৃষকদের জন্য সে পানি নিয়ে চলে যাচ্ছে। এটি কোনো অবস্থাতেই আনা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। ভারতকে রাজি করানো, তার কৃষকদের পানি কমিয়ে দিয়ে বাংলাদেশে পাঠানো, এটি অত্যন্ত কঠিন কাজ। বিশেষ করে কোনো অবস্থাতেই মনে হচ্ছে না সরকারকে রাজি করানো যাবে সহজে, পশ্চিমবঙ্গ সরকার বা অন্যান্য অঞ্চলগুলো। যার ফলে এই বিদ্যুৎ যেমনই বিকল্প চিন্তা করতে হবে, ঠিক তেমনই এই নদীর পানি কীভাবে ধরে রাখা যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে ভারত পানি গেট খুলে দিলে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশের নদীর গভীরতা বেশি খনন করে পানি জমিয়ে রেখে বন্যার হাত থেকে রক্ষা করতে হবে। আবার শুষ্ক মৌসুমেও যেন এই পানি ব্যবহার করা যায়, কৃষি জমিতে দেওয়া যায়। ভারতের শুষ্ক মৌসুম থেকে পানি আসলো কি না আসলো কোনো বিষয় না, পানি জমা থাকলে এটি ব্যবহার করা যাবে। যার ফলে পানি জমানোটি জরুরি কাজ। এটি একমাত্র মূলত সহজ সমাধান। পাশাপাশি অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোও এটি এমনকি বাংলাদেশের এই অংশে একটি বিদ্যুৎ প্রকল্প করা যাবে। এই পানি জমিয়ে রাখলে বিদ্যুতের দিকে অগ্রসর হওয়া যাবে। দুটো কাজই করা যাবে, একত্রে বন্যা মোকাবেলা করা যাচ্ছে, কৃষিতে সাহায্য করা যাচ্ছে, পানি সেচের ব্যবস্থা করা যাচ্ছে, আবার বিদ্যুৎ প্রকল্প করা যাচ্ছে। অর্থাৎ
বাংলাদেশের অংশে ভাত দিয়ে পানি নদী শাসন করলে, বিশেষ করে নদীর পাড়টি মূলত ইট সিমেন্ট দিয়ে, টি রড দিয়ে প্লাস্টার করে বাধাই করলে এই ক্ষেত্রে নদী পাড় যে বাংলাদেশের সমস্যাটি, নদী ভাঙন, এই সমস্যাটি দূর হয়ে সমাধান হয়ে যাচ্ছে। অর্থাৎ একসঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বিশেষ করে নদীকে, পদ্মা ব্রিজের ক্ষেত্রে যে জিনিসটা দেখা গেছে, নদীর পাড় নদী মেরামত করা হয়েছে। এরকম মেরামত করলে, নদী শাসন করলে, বিশেষ করে গভীরতা খনন করে পাড় ইট সিমেন্ট দিয়ে এটি প্লাস্টার করে দিলে বন্যা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে, পাড় ভাঙন থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। আবার এটি শুষ্ক মৌসুমেও সেচের কাজে ব্যবহার করা যাচ্ছে। আবার এটি বর্ষাকালে রোধ করা যাচ্ছে, মানে এটি বিদ্যুৎ প্রকল্প করা যাচ্ছে। নানান ধরনের সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ নদীটিকে মূলত শাসন করতে হবে। এমন একই অবস্থা দেখা যাচ্ছে ইউরোপের নেদারল্যান্ড বা আরও কিছু দেশে নদী মূলত পুরাটা তারা প্লাস্টার করে বাঁধ দিয়েছে, যেটি অত্যন্ত সুন্দর হয়েছে। এমনকি ভেনাস, যেটি মূলত ইটালি, সেখানেও দেখা যাচ্ছে নদীকে মূলত শাসন করা হয়েছে, নদীকে মেরামত করা হয়েছে নিজেদের মতো করে, যাতে ডাইভার্ট করা যায়, ব্যবহার করা যায় নিজেদের প্রয়োজন অনুযায়ী, পছন্দ মতো। নদীর প্রাথমিক অর্থাৎ স্বাভাবিক প্রাকৃতিক গতিপথকে রোধ করে মানুষের নিজস্ব ইচ্ছা খেয়াল মতো এটি ব্যবহার করার সুযোগ রয়েছে, এবং সেই অনুযায়ী কীভাবে অগ্রসর হওয়া যায়, নদী বিশেষজ্ঞ, পানি বিশেষজ্ঞদের সাথে কথা বলে কাজ করতে হবে। কারণ স্বাভাবিক প্রক্রিয়া নদীর বাধা সৃষ্টি করলে এটি স্বাভাবিক, নদীর গতিপথ এবং অন্য নদীকে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে, স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়, ভারসাম্য নষ্ট হয়, ইকোলজি নষ্ট হয়। কিন্তু গোটা পৃথিবী যেহেতু এটি মূলত এখন কর্মসংস্থানের জন্য কলকারখানা, বিদ্যুৎ এবং বনাঞ্চল সহ পরিবেশের জলবায়ুর একটি প্রভাব পড়তেছে, একটি স্বাভাবিক প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হয়েছে। মূলত স্বাভাবিক যে প্রক্রিয়াটি ছিল গোটা পৃথিবীর বনাঞ্চল, নদীর, এটি মূলত স্বাভাবিক রাখা এখন এক প্রকার দুরূহ ব্যাপার, অসম্ভব ব্যাপার। কারণ সমস্ত গোটা পৃথিবীতেই প্রতিটা নদীর এবং বনাঞ্চল, এগুলো মানুষ কৃষি জমির জন্য বা নানান কাজ ব্যবহার করতেছে। ব্যবহার করার ফলে কলকারখানা থেকে শুরু করে এটি এখন মূলত স্বাভাবিক প্রক্রিয়া বলতে কোথাও প্রাকৃতিক ভারসাম্য নেই। নদীতে যেমন স্বাভাবিক প্রক্রিয়া ভারসাম্য নেই, ঠিক পরিবেশের অন্যান্য অংশেও, বনাঞ্চলের ক্ষেত্রেও স্বাভাবিক প্রক্রিয়া নেই। ওখানেও মূলত একই অবস্থা। যেমনটি এখন ছাদে গাছ লাগিয়ে বা অন্যান্য জায়গায় গাছ লাগিয়ে মূলত সমাধান করতে হচ্ছে, এমনকি মরুভূমিতেও চীন মূলত গাছপালা লাগিয়ে, সৌদি আরবে গাছপালা লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করা হচ্ছে। ঠিক একই অবস্থা নদীর ক্ষেত্রেও, এটিকেও মূলত মানুষের প্রাকৃতিক উপায়ের দিকে ছেড়ে না দিয়ে মূলত এটিকেও মেরামত করতে হবে। মানুষের কাজ ব্যবহার করার জন্য এটিকে নদী শাসন করতে হবে। অন্যথায় প্রাকৃতিক ভারসাম্যের আওতায় রেখে এবং সমস্যা সমাধান করার দিকে অগ্রসর হওয়ার চিন্তা থাকলে মনে হয় না সমস্যাটি সহজে সমাধান করা যাবে। কারণ ভারতের সাথে 54টি নদী রয়েছে অভিন্ন। এটি পানি বন্টন যতটুকু সম্ভব স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। তার পাশাপাশি অনেকগুলো বড় নদীতে মূলত এরকম নদী শাসনের আওতায় প্রকল্প গ্রহণ করার মাধ্যমে, তিস্তা মহাপরিকল্পনার আওতায় মূলত অনেকগুলো নদীকেই এরকম মহাপরিকল্পনা নিতে হবে এবং ওটিকে এরকম বাদ দিতে হবে এবং পানি গভীর করতে হবে। পাশাপাশি এটি শুষ্ক এবং বর্ষা মৌসুমে যাতে মানুষ ইচ্ছা ব্যবহার করা যায়, ক্ষয়ক্ষতি না হয়, বন্যা বা খরা সৃষ্টি না হয়, তার জন্য পদক্ষেপ নিতে হবে।